সেক্ষেত্রে আমরা এখনও শুনি নাই যে উনি কোনো ব্যক্তিরে ভারপ্রাপ্ত সভাপতি বানাইছেন কিংবা কাউকে দায়িত্ব দিয়েছেন। আমি এমনও শুনছি যে শোনা কথা বলা ঠিক না, তারপরেও সোশ্যাল মিডিয়াগুলো আসে যে ফাইনালি শেখ রেহানার ছেলে পর্যন্ত নাকি গিয়ে দেখা করছিল এবং তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কোন পক্ষ থেকে সেটা আমরা জানি না, কিন্তু উনি রাজি হননি। অর্থাৎ দলের সভাপতি পদটা উনি এখনও ছাড়ছেন না। এবং সভাপতি পদটা না ছাড়লে তো ন্যাচারালি আপনি পার্টিটা যেহেতু একটা পরিবার কেন্দ্রিক, এখনও বাংলাদেশে আওয়ামী লীগের কারো ক্ষমতা নাই যে নিজে ঘোষণা করবে যে আমি আওয়ামী লীগের সভাপতি। সেকেন্ড ম্যান থার্ড ম্যান কেউ তাকে মানবে না, কিন্তু উনি বললে মানবে। তাহলে এখনও উনি ক্ষমতার দিকে মারাত্মকভাবে লোভী এবং যে দেশ তাকে আশ্রয় দিছে আমার ধারণা সময়ের ব্যবধানে ওটা ফেলে দিবে। কারণ রাজনীতিতে এই ব্যক্তিগত কোনো প্রেম নাই, এখানে গিভ অ্যান্ড টেক, স্বার্থ থাকতে হবে এবং এটা কোনো অপরাধ নয়। আমি আমার দেশ দেখব, প্রতিবেশী দেশ তার দেশ দেখবে, আমেরিকা তার দেশ দেখবে, চায়না তার দেশ দেখবে। বরং আমার দেশে বসে কেউ যদি অন্য দেশ দেখে, সে তাকে আমি চিনি বা না চিনি, আমি তাকে একটা কীটপতঙ্গের চেয়েও বেশি ঘৃণা করি। আমি বলছি না কে করে, যদি কেউ করে তাকে আমি কীটপতঙ্গের চেয়েও ঘৃণা করি। এখন আসেন, এই যে এত বড় একটা দল আমরা বলি আওয়ামী লীগ দল, তার এটা যখন নিষিদ্ধ করতে পারছে, তাহলে আমার প্রশ্ন যে আওয়ামী লীগ যে ক্ষমতাবান ছিল কিংবা যাদের ব্লেসিংস তার উপরে বেশি ছিল কিংবা যেই স্টেক হোল্ডাররা তাকে ভালোবাসতো মানে কাজের জন্য, তাদের কাছে তার প্রয়োজন ফুরিয়ে গেছে কিনা, এক। দুই, বিকল্পকে কেউ জায়গাটা দখল করছে কিনা। তা না হলে আমার কাছে মনে হয় না যে এত দ্রুত সিদ্ধান্তের মধ্যে আওয়ামী লীগের কার্যক্রম, একটা নির্বাচিত সরকার, বিশেষ করে যারা বলছিল নির্বাচনের আগে যে এটা এইভাবে কার্যক্রম বন্ধ করা যায় না, তারা যখন সেটাকে বহাল রেখেছে, তখন আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা অন্য কেউ নিয়ে গেছে কিংবা নেওয়ার চেষ্টা করছে কিংবা আশ্বস্ত করছে আমরা নিতে পারবো, সে যেই হোক। তো সেক্ষেত্রে এখন কি চিন্তাভাবনা এরকম হচ্ছে যে বিরোধী দল হিসাবে নিষিদ্ধ করে দিলেন, উল্টা দিকে যদি আমরা দেখি ওইদিকে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে আদালত, সেখান থেকে কিন্তু চিফ প্রসিকিউটর সরাই দিচ্ছেন, আগে যে ছিল সরাই দেওয়ার পর আমার বলতে হবে না ওটার হাল হকিকত কী, ওটা যে আগের চেয়ে 20 ভাগের 1 ভাগ ফর্মেও নাই এটা বোঝা যায়, তাহলে তাকেই বা আমি সরাবো কেন? সব কিছু মিলে একটা জটিল সমীকরণের দিকে যাচ্ছে বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। আর আজকে যদি আওয়ামী লীগ এই শেখ হাসিনার জন্য যদি পদ না ছাড়েন আর তার জন্য যদি তার দলের দুরবস্থা হয়, সেটার দায় শেখ হাসিনা নিজেই থাকবেন। এটাকে বলে লোভমোহ এমন পর্যায়ে গেছে যে সেখান থেকে সে ফিরে আসতেছে না। এইবার আসেন দায় মুক্তি বিরোধী বিচার হয়েছে। ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবকে যখন হত্যা করা হয়, তারপরে কিন্তু একটা ইন্ডেমনিটি হয়েছিল, সেটাও কিন্তু পাক্কা 20-21 বছর পর ওপেন হয়েছে। এটার মানে হচ্ছে এই দায় মুক্তি এমন একটা জিনিস, যারা ঘটনাটা ঘটায় একটু ওই রাজাকারদের মাফ করে নাই, করছিল যুদ্ধাপরাধীদের, সাধারণ ক্ষমা করছিল, সাধারণ ক্ষমা ঘোষণা করছিল, যুদ্ধাপরাধের যাকেই করুক যুদ্ধাপরাধীদের সাধারণ ক্ষমা 179 জন তখন পাকিস্তানি চলে গেছে, সাধারণ ক্ষমা ঘোষণা করছিল বঙ্গবন্ধু। আমি সেটা বলছি, অর্থাৎ যারা ঘটনাটা ঘটায় তারা তাদের সেফটির জন্য একটা ট্রেডিশনালি দায় মুক্তি চায়, ইন্ডেমনিটি চায়। কিন্তু বাংলাদেশে এখন ইন্ডেমনিটির উপরে মানুষ আস্থা এই কারণে নাই, অতীতে যেহেতু রিওপেন হয়ে গেছে, রিওপেন হওয়ার পর যখন বিচার আচার হয়েছে, এখন আর ইন্ডেমনিটির উপরে আস্থা থাকার কথা না, নাম্বার 1। নাম্বার 2, দায় মুক্তি সনদ আপনি দিলেন কাদেরকে? যারা ঘটনাটা ঘটাইলো অভ্যুত্থানের নামে, ফ্রন্ট লাইনে যারা ছিল। এখন যে যত কথাই বলুক, আপনাদের সবাই ক্লেম করেন যে আমরা সবাই ছিলাম, তাহলে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এত জটিলতার কোনো কারণ নাই, তার মানে এখানে গন্ডগোল আছে। তাই এই যে দায় মুক্তি আপনি দিতেছেন যাদেরকে, আমার প্রশ্ন হলো বিরোধী দলে তারা আছে এখন, যদি আমি ছাত্রদেরকে ধরি, তাদের একটা বিল উত্থাপন করা দরকার প্রথমত পার্লামেন্টে, যে দায় মুক্তি দিচ্ছেন কেন? দায় মুক্তি মানে আই হ্যাভ কমিটেড সাম রং, যেটাকে আপনি উত্থাপন করা যাবে না বলে আমাকে ধামাচাপা দিচ্ছেন কেন? আগে পার্লামেন্টে বিল আনেন যে আমরা যে জুলাই অভ্যুত্থানটা করছিলাম সেটা কোনো সন্ত্রাসী ঘটনা নাকি এটা জাতির জন্য প্রয়োজন ছিল এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে এবং এরা অগ্রণী ভূমিকা পালন করছে। এইভাবে একটা বিল আনা খুব জরুরি। কিসের দায় মুক্তি? দায় মুক্তি মানে হচ্ছে এরকম, আমি তখন ইস্পানিতে পড়ি হোস্টেলে, আমাকে সাম মেজর ছিল ওখানকার সেক্রেটারি, সে আইসা আমাকে ডাইকে বলতেছে আমার বিরুদ্ধে কমপ্লেন হয়েছে, লাস্টলি আমার নানানভাবে আমি এগুলো করি নাই, সবশেষে কি বলছে জানেন? সে তুমি বলো যে আর কোনোদিন করবা না। আমি এটা বলবো মানে কি? আমি কি করছি? আপনি যদি বলেন যে আমি আর করবো না, মানে আমি করছি, আমি তো করিই নাই। প্রশ্ন হচ্ছে যে এটা দায় মুক্তি আপনি দিবেন কেন? দায় মুক্তি তখন হয় যে এটাকে যদি অপরাধ হিসেবে গণ্য করা হয়। আপনি কি সন্ত্রাসী ঘটনা হিসাবে কিংবা রাষ্ট্রদ্রোহী হিসাবে কিভাবে গণ্য করতেছেন? গণ্য করলে দায় মুক্তি, গণ্য করলে ছাত্ররা বা এটা মানবে কেন? ছাত্ররা চাইছে এটা, আমি ছাত্র চাইছি, আমি তো বলতেছি বিল রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই।
আমরা নির্বাচনের আগে গণভোট করেছি, নির্বাচন করার পর বলতেছি গণভোট আইন নাই, আছে না? তা আমরা বলতে পারবো না কেন? আমরা তো সবার সেফটির জন্য বলতেছি, দায়মুক্তি কোনো বিষয় না। কেন বলছি? এটার সাথে জুলাই সনদের বাস্তবায়নটা রিলেটেড। জুলাই সনদের সাথে দুইটা পক্ষ বিপদগ্রস্ত যদি বাস্তবায়ন না করে। দুই পক্ষ বিপদগ্রস্ত। প্রথম পক্ষ কারা? প্রথম পক্ষ হইল এই যে যারা আন্দোলন করছে, অভ্যুত্থান করছে, যারা যাদেরকে আপনি দায় মুক্তি দিচ্ছেন। এই দায় মুক্তি তো যে কোনো সময় ইন্ডেমনিটি উইথড্র করে তার বিচার করা যাবে, 50 বছর বয়স, 70 বছর বয়সও তাদের। আর যারা আজকে টেক ওভার করছেন তারা কিন্তু জুলাইয়ের যে অভ্যুত্থান তার বেনিফিট নিছেন। গল্প আপনি মুখে যতই করেন, ওই বেনিফিট নাইলে 29 সাল পর্যন্ত বৈশা থাকতে হইতো, আরও 100 রান পিটাইতে পারতেন। 300 রান পিটাইছেন এর আগে, আর 100 রান পিটাইতে পারতেন, সরকার যাইতো না, 29 সাল পর্যন্ত বৈশা থাকতে হইতো। তো সে কারণে তাদের সেফটিও দরকার। কেন বলছি? তারা ফুল টাইম সংবিধানের কথা বলতেছেন, ফুল টাইম সংবিধান ভায়োলেট করতেছেন। কিভাবে? আপনি সংবিধানে যতক্ষণ মতো এক্সিস্টিং যা যা আছে তা যদি ফলো না করেন তাহলে ভায়োলেশন অফ কনস্টিটিউশন। সংবিধানের 4 ক বঙ্গবন্ধুর ছবি ঝুলছে না, সংবিধানের 6ষ্ঠ তফসিল সেখানে স্বাধীনতার ঘোষক বলা আছে বঙ্গবন্ধুকে, অথচ আমরা লেখা আছে একটা, পড়তেছি আর একটা এখন সবার সমিতিতে নানান জায়গায়। তাহলে এই যে ভায়োলেশন অফ কনস্টিটিউশন, এখানে এটার জবাব দিচ্ছে পার্লামেন্টে কি? আমরা তো সেজন্যই সংশোধন চাই। আপনি সংশোধন করে যেদিন এগুলো সরাই দিবেন ওই দিন তো শেষ, ওই দিনের পর থেকে অসুবিধা নাই, কিন্তু তার আগ পর্যন্ত এই অপরাধ হচ্ছে যতক্ষণ তো সংবিধানটা বহাল আছে। তাইলে এই যে দায় মুক্তি যাদের দিতে যাচ্ছেন এরাও বিপদগ্রস্ত হবে। আর যে কোনো সরকার ক্ষমতায় এসে সংবিধান যতই সংশোধন করেন, এই যে সময়টায় আপনি সংবিধান ভায়োলেট করছেন সেটার জন্য আপনার বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিডিং ড্র হবে। যেটা আজিজ ভাই বললো, ক্রিমিনাল প্রসিডিং এর কোনো মেয়াদ নাই, এটা তামাদি হয় না। সে কারণে আমি বলতেছি এই দুই পক্ষের সেফটির জন্য দিস ইজ অনলি দ্য ডোর। জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের আলোকে যেটা আসছে আপনি করেন, আপনি নিশ্চিত থাকেন দুই পক্ষ সেফ। এখন যে যত কথা বলেন আপনি, দুই পক্ষ কিন্তু সেফ না। কেন সেফ না? আপনি আওয়ামী লীগ বাদ দেন, কালকে যদি তৃতীয় একটা দল ক্ষমতা আসে, কোনোভাবে ক্ষমতা আসে, অল্প সময়ের জন্য যদি আসে, ফর দ্য টাইম বিং, ইভেন যেভাবে সংসদটা আগাচ্ছে আমরা দেখতেছি, আমরা এই যে নেপালের রেফারেন্স দেয়, কেউ নেপালের আদা রেফারেন্স দেয়। নেপালের ইতিহাস বলতে হবে 2008 সালে তার রাজতন্ত্রের পতন হয়েছে। 2008 সাল থেকে 2025 সাল পর্যন্ত 14 বার সরকার বদল হয়েছে, 14 বার। আপনি বুঝেন 17 বছরে 14 বার সরকার বদল হওয়ার মানে আনস্টেবল সিচুয়েশন। আমারও কিন্তু 24-এর 7ই জানুয়ারির পর থেকে একটা সরকার 6 মাসে গেল গা, শেখ হাসিনা। তারপর অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেব আসলেন, 1.5 বছরে গেলেন গিয়ে, এখন একটা সরকার আসলেন। ফ্রম ডে ওয়ান বিরোধ তৈরি হইতেছে, এবং যেভাবে হচ্ছে আপনি কিন্তু পার্লামেন্টের থেকে তারা বাইরে বেরিয়ে যাবে। কেন বেরিয়ে যাবে? তার তো কোনো ইউজ নাই, তার তো কোনো প্রয়োজন নাই। আপনি 2/3 মেজরিটি আপনার হাতে আছে, আপনি চিবাই যেভাবে মন চায় সেভাবে আপনি পার্লামেন্টে চালাবেন। সুতরাং আপনি নেপালের উদাহরণ খালি লাস্ট লাইনটা দেন কেন। আমার এখানে যখন বঙ্গভবনে ছিল তখন অন্যান্য রাজনৈতিক দল ছিলেন না। সেদিন দেখলাম পার্লামেন্টে একজন সিনিয়র রাজনীতিবিদ, ওই বাচ্চাদের তুলনায়, মানে হাসনাত আবদুল্লাদের তুলনায় অনেক সিনিয়র, সে বইলে ফেলতেছে বিপ্লবী সরকার গঠন করেন নাই কেন। আমি আবার তাকে জবাব দিচ্ছি, আপনি বঙ্গভবনে ছিলেন না, আপনি বলেন নাই কেন? আপনি তার উপরে এই ব্লেম গেম চলতেছে বাংলাদেশে। সুতরাং আমি ফিউচার খুব যে ভালো দেখতেছি তা না, কারণ ফ্রম ডে ওয়ান আপনি সংঘর্ষে গেলেন, আপনি প্রতিশ্রুতি দিয়ে আসলেন গণভোট পাস করাবেন সব, আর এখন এসে সব আপনি রিভার্স করে ফেলতেন, সরে যাচ্ছেন। তাতে দুই পক্ষ বিপদগ্রস্ত, কোনো সন্দেহ নাই। এবং এই দুই পক্ষের সেফটির জন্য জুলাই বাস্তবায়ন অর্থাৎ সংবিধান সংস্কার করা খুবই জরুরি, এবং সেটাই দুই পক্ষকে সেফ করবে। তা না হলে এর কনসিকুয়েন্স কি হবে আমরা জানি না। আজিজ ভাই, মুক্তি প্রসঙ্গে দায় মুক্তি নিয়ে আমরা শুনবো। আমরা একটু এই বিষয়ে আজকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটু আজিজ ভাইয়ের কাছ থেকে শুনতে চাই। আজিজ ভাই, একই বিষয়। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতাকে, রাজ্জাকি ভাই আপনাকে। আমার দুই রকম বক্তৃতা। একটা হচ্ছে যে এটা আজকে যেটা আইন করলো অর্থাৎ পাশ করলো, সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখেই সন্ত্রাস বিরোধী আইন পাশ। এটা হলো মূল কথা। অর্থাৎ আওয়ামী লীগের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যে অধ্যাদেশ জারি করেছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, সেটা বহাল থাকলো। এবং সেটাতে ছিল শুধু আওয়ামী লীগ না, তার ভাতৃপ্রতিম সংগঠন, অঙ্গ সংগঠন, তাদেরও নেতাকর্মীদের আইনের আওতায় আনা যাবে, এরকম একটা। তো হয়তো অতটুকু আছে কি না, যেহেতু এটা সংসদীয় আকারে প্লেস করা হয়েছে, এখনও ডিটেলটা জানি না। তবে আওয়ামী লীগ যে কার্যক্রম নিষিদ্ধ, এটা বহাল আছে। এখানে দুটো দিক হলো। একটা হলো, আগেও বলেছি, বিএনপি বলেছে যে বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়, হ্যাঁ এটা বলেছে। আমি যেটা বলেছি যে একটা গণতন্ত্র যদি চাই তাহলে রাজনৈতিকভাবে কোনো দলকে মোকাবেলা করতে হবে। কোনো দল, গণতন্ত্রের সমাজে একটি দল আর একটি দলের নিষিদ্ধ চাইতে পারে না, এটা পরিষ্কার। কারণ হচ্ছে নিষিদ্ধ করে যে আগেও কোনো দলকে, যেমন জামাত কয়বার নিষিদ্ধ হয়েছে দেখেন, জামাত তো এখন তো আছে, তো
জামাত আছে, বড় দল হিসেবেই আছে, এখন তো অপোজিশনে আছে তারা। তো সুতরাং নিষিদ্ধ সমাধান না। আমি এই জন্য বারবার উদাহরণ দেই, যদি ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার সরকারি তার প্রশাসন দীর্ঘায়িত না করার চেষ্টা করতো, 6 মাসের ভিতরে নির্বাচন দিত, আর দলগুলো যদি 6 মাসের ভিতরে নির্বাচন করতো, তাহলে কিন্তু নেপালের মতো ঘটনা ঘটতো, অর্থাৎ তরুণরা কিন্তু সামনে চলে আসতো। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদের বিতর্কিত করছে, এখন বিএনপি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করে দিছে, বিএনপি সেটাকে আপনার আইনে পরিণত করলো। সুতরাং এটা ছোট আকারে দেখা ঠিক হবে না। দ্বিতীয় ধরেন এখন এই আওয়ামী লীগ যেমন ধরেন স্পিকার ছিল শিরীন শারমিন, তাকে তো আপনার জেলখানায় দেওয়া হয়েছে, তাই না? হত্যা মামলাও দেওয়া হয়েছে, কিন্তু হত্যা মামলা রিমান্ডে চাইছে, রিমান্ড দেয়নি, তাকে জেলখানায় পাঠাইছে। হয়তো আমার অনুমান তিনি বেল পাবেন, বেল পায়ে সে তো ক্লিন হবেন অনেকটা, আমি বলবো, বা কেসও তাড়াতাড়ি হিয়ারিং হতে পারে। তো এখন শেখ হাসিনা তার নির্দেশ ছাড়া আওয়ামী লীগের কেউ কোনো দায়িত্ব নেবে না, এখনও ওই পর্যায়ে আছে। কিন্তু ভারত প্রথম থেকেই বলছে আমরা নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করতে চাই, কাজ করতে চাই, খেয়াল করেন। তো এখন নির্বাচিত সরকার বিএনপি 2/3 মেজরিটির সরকার, এবং ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কিন্তু যথেষ্ট টানাপোড়েন চলছিল ভারতের। এখন কিন্তু সম্পর্কটা স্বাভাবিক হয়ে গেছে, কারণ ভিসা চালু হয়েছে, মানুষ যাতায়াত শুরু করছে, ভারতও বাংলাদেশকে সাহায্য করার জন্য আছে, যেমন তেল আনার ব্যাপারে চেষ্টা করতেছে, এরকম হচ্ছে। তো এখন ভারত যদি মনে করে যে এখন আর এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট পালায় গেছে, পচা মাল দেওয়ার চলবে না, এখন ফ্রেশ মাল দরকার, আর ফ্রেশ মাল ধরেন কথার কথা উদাহরণস্বরূপ সিঁড়িকেই সামনে দিল, একটা শিক্ষিত লোক, ভালো লোক, তার তো আসলে দোষ নাই, এখন জেলখানায় নিছে, তারা ক্লিন করে ছেড়ে দিল। অর্থাৎ যেটা আগে একটা আলোচনা চলছিল, রিফাইন আওয়ামী লীগ যদি এরকম দেখা যায় নির্দোষ লোকজন দিয়ে একটা আওয়ামী লীগ দাঁড়া করলো, এটা যদি বিএনপির এটা কি আপনার স্পেকুলেশন? এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা সাক্ষী প্রমাণ নেই আমার কাছে, এটা মানে বাজারে গুজব ছিল। রিফাইন সাবের হোসেনকে এক হিয়ারিংয়ে, লোয়ার কোর্ট এক হিয়ারিংয়ে 6টা খুনের মামলা, তাকে এক হিয়ারিংয়ে বেল দিছে না, এটা কি অসম্ভব কাজ? উনি তো সুপ্রিম কোর্টের লয়ার, আদালত বন্ধের দিন, এটা অসম্ভব জিনিস এই সম্ভব ঘটেছিল। তখন মনে আলোচনা আসছিল না সাবের হোসেনকে দিয়ে বোধহয় আওয়ামী লীগ অর্গানাইজ করাবে। এরপরে ধরেন তাজউদ্দিনের ছেলে মেয়ে দুটোর সাথে তো ইউনূসও চেষ্টা করছে আমার কাছে, এছাড়া তারাও কিন্তু নিজেরাও মতামত দিছে, তারা কিন্তু এর ভিতরে আসতে রাজি না, যে ওই পরিবার দিয়ে আর হবে না, পরিষ্কার তারাও বলছে। তো এখন কি ঘটবে বলা মুশকিল। এটা আমার কাছে মনে হয় যে যেহেতু শেখ হাসিনা ভারতে আছে, ভারত যেভাবে চাইবে আওয়ামী লীগ, ভারত হাসিনার বিশ্বস্ত। আবার দুদিন আগে খবর বেরিয়েছিল যে শেখ হাসিনাকে কাতারে পাঠাতে চাচ্ছে, শেখ হাসিনা রাজি হয় না। এটা তো প্রথম থেকেই তারা প্রথম দিকেও চেষ্টা করেছে, কেউ নেয় নাই, শেখ হাসিনাকে নেয় নাই। তখন শেষ পর্যন্ত আপনার সংসদীয় কমিটি সিদ্ধান্ত নিয়ে হাসিনাকে আশ্রয় দিয়েছে। তখন তো আমরা তার কথা শুনি নাই প্রথম দিকে, কোথায় রাখছে, কিভাবে আছে জানি না। কিন্তু এটা ঠিক যে আমরা যেটা মনে করি যে শেখ হাসিনাকে তো ফেরত দিচ্ছে না, আবার সরকার চিঠি দিচ্ছে, আজকেই আমি নিউজ দেখলাম, চিঠি দিচ্ছে, তাকে ফেরত চায়, হয়তো ফেরতও দিবে না, কিন্তু তখন হয়তো এটাও একটা চাপ হইতে পারে যে তুমি ফেরত যাও, যদি না যায় তাহলে বিএনপি তোমার দিয়ে হবে না, এই আওয়ামী লীগ তোমাকে দেওয়া হবে না, রিফাইন আর এক নির্দোষ লোক বার করো, তুমি অন্যকে নেতৃত্ব দাও। এরকম একটা কিছু আমার মনে হয় আওয়ামী লীগের একটা কিছু ভারতের সাথে এখন বিএনপি কীভাবে ডিল করে জানি না, একটা আওয়ামী লীগের নেতৃত্বের একটা পরিবর্তন আসলেও আসতে পারে। এটা কিন্তু আমার সম্পূর্ণ স্পেকুলেশন, এটা কিন্তু কোনো আমি এটা নির্ভর করছি না। এখন ধরেন সন্ত্রাস বিরোধী এই যে যেটা বলা হয়েছে যে অভ্যুত্থানের শক্তিদেরকে দায় মুক্তি দেওয়া, এটা কিন্তু তখন যেটা আসছিল পেপার পত্রিকা মিডিয়াতেও লেখা হয়েছিল যে মুক্তিযুদ্ধ 71-এর মুক্তিযোদ্ধাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছিল, দায় মুক্তি দেওয়া হয়েছিল 72-এ এসে। কারণ হচ্ছে যে তখন আওয়ামী লীগ সরকারে তখন কিন্তু অনেক ব্যাংক লুট, ডাকাতি অনেক কিছু বাড়ছিল। তখন দেখা গেল এক জায়গায় ডাকাতি হলে মুক্তিযোদ্ধা ধরে নিয়ে যায়। যেমন আমাকে 3বার থানায় লয়ে গেছে অকারণে, অস্ত্র মামলায়। আমার কাছে অস্ত্র নাই, কিছু নাই, আমার 3বার আমার বাবা যায় ছাড়া আনে। তো এরকম আর কি উদাহরণস্বরূপ দিলাম। এই জন্যই বলছি যে ওই দায় মুক্তি আর এই দায় মুক্তি, হ্যাঁ এখন অভ্যুত্থান ঘটছে, তারা তো রিস্কে আছে। এখন অভ্যুত্থানটা আমরা এটা তো আজকে পাস হয়েছে, দায় মুক্তিটা পাস হয়েছে, এটা ক্লিয়ারটা জানি না কতদিন থেকে কতদিন দায় মুক্তি। এখন স্বাভাবিক দায় মুক্তি, এখন ধরেন 5 আগস্ট পরিবর্তন হয়েছে, তার পরের দিন যে সরকার ছিল না, এটা ঠিক,
কিন্তু পুলিশ স্টেশন তো প্রায় 60% পুলিশের আগুন লাগছে, পুলিশ ধুলায় মারছে, এগুলোর বিচার হবে কি হবে না, দায় মুক্তি কত থেকে কত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থেকে বলা হয়েছিল যে 24 এবং 25 এইভাবে বলা হয়েছিল। তো 24 তারিখে 24 তো ওই পুলিশ হত্যা ঢুকে পড়ে, 24 যদি ধরেন তাহলে 24 দিলে তো হিসাব মতো তো জানুয়ারির থেকেই পড়ে। সুতরাং এটা কিভাবে পাশ করলো, কালকে হয়তো পেপারে ছাপা হলে, পত্রিকায় ছাপা হলে আমরা বুঝবো যে আইনটার ভিতরে কি আছে। তবে এই দায় মুক্তি যেটা দেওয়া হয়েছে, আমার কথা হলো ফৌজদারি অপরাধে যেই করুক, যেভাবেই করুক, যে সময়ই করুক, তার বিচার, আইনের শাসন চাইলে তার বিচার হতে হবে। এটা করলে হবে না। এখন আপনি মব সন্ত্রাস করে এরে তুলে দিচ্ছেন, এরে উঠায় মানে দিচ্ছেন। সেটা আপনি বলতে চাচ্ছেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে, 5 আগস্ট পরবর্তী সময়, 5 আগস্টে যে ঘটনা ঘটছে, ধরেন যেগুলো ঘটছে 5 আগস্টে পর্যন্ত আমার তো মনে হয় দায় মুক্তি বৈধ। কারণ তখন তো অভ্যুত্থানে আপনার স্নাইপার দিয়ে মারি ফেলছে, সে বিচার করতেছি না, আমরা তদন্ত করতেছি। ঠিক ছাত্র জনতাকেও যারা হত্যা করছে তাদেরও বিচার হতে হবে, ছাত্রদেরকেও দায় মুক্তি দিয়ে। ছাত্রদের তো আনাম যুদ্ধ করেছে, আন্দোলন করেছে, তারা তো তখন দোষী না, সুতরাং তাদের দায় মুক্তি দিতেই পারেন। কিন্তু আমার কথা হলো 5 তারিখে চেঞ্জ হলো, 6 তারিখ থেকে যা ঘটলো এগুলোর দায় কে হবে? সুপিরিয়র রেসপন্সিবিলিটি তো আছে। ধরেন 32 নম্বর সব ভেঙে ঘুরাই দিছে, ওটা তো ট্রাস্ট ছিল। আমার বক্তব্য হচ্ছে ওই দিন অন্তর্বর্তীকালীন সরকারের ইউনিট সাহেব কোনো কথা বলে নাই, ওখানে আপনার আপনি বলতে চাচ্ছেন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবার পরের ঘটনাগুলো অবশ্যই দায়িত্ব। এই যে ধরেন হাইকোর্টে, সুপ্রিম কোর্টে ওনাদের কোর্টের ভিতরে বম ঢুকে গেছে, আপনার বুলডোজার দিয়ে ঘর ভাঙছে, অন্তর্বর্তীকালীন সরকার কোনো কথা বলে নাই। তাতে বোঝাই গেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ইনডাইরেক্ট তাক করে। গণভোটে গেলেন কেন? গণভোটে গেলেন কেন? আপনি শোনেন, এই যে গণভোটে দেখেন, এই যে একটা উদাহরণ কই, উচ্চকক্ষ নিম্নকক্ষ এখানে বলা আছে, এই যে 24টা দল একমত হয়েছে উচ্চকক্ষ, হ্যাঁ, আর 7টি দল এবং জোট নোট অফ ডিসেন্ট দিয়েছে। এখানে নিচে নোট দিয়ে রাখছে, অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তার মানে বিএনপি এটা বাস্তবায়ন করতে বাধ্য না, তাদের অনুমতি দেওয়া হয়েছে। মানে জুলাই সনদ সেই সুযোগ, এইটাই তো স্বাক্ষর করছে, এটাতেই স্বাক্ষর, যেখানে নোট অফ ডিসেন্ট দিতে সবটার ভিতরে এরকম লেখা আছে। তো বিএনপি তো সেটা তো অবশ্যই সেটা তো হুবহু পাশ করবে না, তাদের নোট অফ ডিসেন্ট দিয়ে তো হানা ভোট নেয় নাই, 4 দফা দিয়ে দিছে, সেখানে তো নাই। তো বিএনপি নোট অফ ডিসেন্ট যেগুলো দিছে সেইগুলোই তো সংসদের মাধ্যমে পাশ করবে, তো অসুবিধাটা কোথায়? আপনার জুলাই সনদ টোটো বাস্তবায়ন করতে হবে কেন? ওটা নিয়েও তো প্রশ্ন আছে। আপনার যা কিছু ঢুকাই দিয়েছেন, জুলাই সনদ, সংসদ সংস্কার পরিষদ, এগুলো এক প্যাকেজে বাস্তবায়ন করতে হবে। দেশে আইন নাই, দেশে আইন নাই। 47 সালের সংবিধান ছুঁড়ে ফেলছেন, 71-এর সংবিধান ছিঁড়ে ফেলে দেবেন, 74-এর সংবিধান লিখতে পারবেন না। যে বিপ্লব হয়, বিপ্লব করলে রাষ্ট্র কাঠামো চেঞ্জ হয়েছে, সেখানে হয়েছে তো, অনেক দেশে হয়েছে তো, করেন। আপনার ফ্রান্সে হয়েছে, রেভলিউশন হচ্ছে, কয়েকবার হয়েছে, করছে, চেঞ্জ করছে। দ্বিতীয় বিপ্লব, প্রথম বিপ্লব, দ্বিতীয় বিপ্লব, এরকম হয়েছে। তা আপনি করতেন সব ভেড়ার মতো। আপনার প্রধান সেনাপতি ডাক দিছে, চলে গেছেন, আবার বঙ্গভবনে ঢুকাইছে, ওখানে চলে গেলেন, কারো মাথায় এগুলো সব গেছে, ছাত্ররা গেছে, ভাড়ার মাংস ইউনুস তখন ছাত্ররা গেছিল, হ্যাঁ ছাত্ররা গেছে, ছাত্ররা বঙ্গভবনে শেখ মুজিবের ছবিটা নামাইছে ছাত্ররা, জেনে রাখেন। না সেনাপ্রধান ডাকছিল, ভেড়ার মতো গেছে বললেন, ভেড়ার মতোই তো, তাহলে এগুলো আউলার বাজিছে কেন? এগুলো বলছি যে ছাত্ররা যায় নাই, ছাত্ররা গেছে তো, কোথায় যারা উপদেষ্টা গেছে ওত দিছে না, কবে? সেটা আরেক চ্যাপ্টার। সেনাপ্রধানের বাসায় গেছিল কিনা ভেড়ার মতো বাসে চলে, বলেন। সেনাপ্রধান আসিফ নজরুল ডেকে নিছিল, ছাত্ররা গেছিল কিনা? হ্যাঁ গেছিল, আবার বলতেছেন গেল, আমি বলতে জানি নাই, ওখান থেকে আবার আমি বলতে যায় নাই। আপনি শুনেন, মিসকোট করেন না আজিজ ভাই, ইউ আর সিনিয়র পারসন। আমি নিশ্চিত করে বলেছি ছাত্ররা যায় নাই। তারপরে ছাত্ররা বলছিল অন্য জায়গায় যাইতে, ইউনিভার্সিটি ক্যাম্পাসে, সেখানে বললো না, তাহলে বঙ্গভবনে, তখন তারা বঙ্গভবনে যেতে রাজি হয়েছে। ভেড়ার মতো যারা গেছে তারা কারা? আপনি যেটা বললেন স্রেফ রাজনীতি। বঙ্গভবনেও যখন গেছে, যায় নাই, তখন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলছিল, এইবার আসেন, এই যে প্রশ্ন বাইরে আসছে, জাতীয় সরকার করার বলছে না, বিএনপি রাজি হয় নাই, ফখরুল ইসলাম আলমগীর বলছিল, সবাই বলছে যে জাতীয় সরকার করেন না, 3 মাস পরে তো নির্বাচন হবে। যখন হলো না, 7 তারিখে জনসভা দিছে না পল্টনে, সেখানে ইলেকশন চাইছে না, কার কাছে বলছে তো, তখন কার কাছে চাইছিল? 7 তারিখে যে দায়িত্বের সেনাপ্রধান, বা 8 তারিখে ক্ষমতা একটা কিছু তো কইবেন, কার কাছে চাইছিল? ডক্টর মোহাম্মদ ইউনূস, না না, যেটা আপনি নেপালের উদাহরণ দিলেন, নেপালে 7 তারিখে কার কাছে নির্বাচন চাইছিল, এটা একটু বলেন।
7 তারিখের নির্বাচনে যারা দায়িত্বে ছিল কারা বলেন না? ছাত্ররা দায়িত্ব ছিল, ছাত্ররা ইউনুসকে আনার জন্য অপেক্ষা করছে। সে তো ইউনুস আসে নাই এই তো। নাহিদ আছে, ওই যে যারা আছে তারা ইউনুস সাহেব আসলে তো 8 তারিখ। হ্যাঁ 8 তারিখে এসে দায়িত্ব নিছে। তা 7 সেদিন তারিখ তো- কার কাছে চাইছিল একটু বলেন। সেদিন তো তখন তো রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপতিও ছিলেন। রাষ্ট্রপতির কি নির্বাচন দেওয়ার ইখতিয়ার আছে? এবং জাতির উদ্দেশ্যে ভাষণে তো সেনাপ্রধান গোটা জাতির দায়িত্ব তো নিয়েছিলেন। সেইটা বলেন, তাহলে কি সেনাপ্রধানের কাছে চাইছিল? এক জায়গায় তো না, থাকবেন। না, কিন্তু আমার কথা আবার। হচ্ছে যে আপনি এক আপনি জায়গায় থাকতে নেপালের হবে তো। উদাহরণ দিলেন, নেপালে তো রাষ্ট্রতন্ত্র চেঞ্জ হয়েছে, ঠিক আছে। নেপালে 8 ওখানে থেকে পিআর 25 সিস্টেমের কারণে সরকার আহা। এতবার চেঞ্জ হয়েছে। আরে ভাই পিআর সিস্টেমের কারণে, যে কারণে আমরা তো পিআর সিস্টেমে নাই। আর তাতে এই অবস্থা কেন? ইউনুস নির্বাচন না, না। ডিলে করছে 6 মাস ভিতরে এখন নির্বাচন দিতে সবচেয়ে best পারতো। formula কি সে জানেন? 8 তারিখে সরকারে বসছে। না না আজিজ ভাই, সে 6 এখন মাসের আমাদের ভিতরে সবচেয়ে উচিত কি নির্বাচন জানেন? এই 2/3 মেজরিটি পাইছি না, 2/3 মেজরিটি মানে কি জানেন? আই ডোন্ট বদার এনিবডি, সিম্পল। আপনি ইউ ক্যানট ওয়েস্ট টাইম অফ পার্লামেন্ট। লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়। আমার সিম্পল সাজেশন, দেশে হামে